পুরনো একটি ওয়্যারহাউসের ভিতরে লুকিয়ে রাখা হয়েছে এক ভয়ঙ্কর ভাইরাস, যা বহু বছর ধরে সিল করে রাখা হয়েছিল। তবে একটি তেলাপোকার মাধ্যমে সেই ভাইরাসটি ছড়িয়ে পড়তে শুরু করে। সেটি প্রাণীর দেহে ঢুকে সেটি মস্তিষ্কে পৌঁছে যায়। এরপর সেটি শরীরকে সংক্রামিত করে এবং আরও দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। বলছি সদ্যপ্রাপ্ত পাওয়া সিনেমা কোল্ড স্টোরেজের কথা। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় একজন মানুষ দৌড়াতে দৌড়াতে একটি টেলিফোনের কাছে যায় এবং একটি নম্বরে সে কল করে। সে ইতালির বিখ্যাত বায়োলজিস্ট মার্টিসের কাছে কল করে। লোকটি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি নাসায় কাজ করো? এর উত্তরে মার্টিস তাকে জানায়, হ্যাঁ, আমি একজন নাসার বায়োলজিস্ট। কিন্তু তুমি কথা কেন বলছো? তারপর লোকটি তাকে বলে যে তাদের গ্রামের কাছে 1970 দশকের একটি নাসার ট্যাঙ্ক মহাকাশ থেকে পড়েছে, আর সেই ট্যাঙ্কের ভিতর থেকে খুব অদ্ভুত জিনিস বের হচ্ছে। এটা শোনা মাত্রই মার্টিস খুব ঘাবড়ে যায়, কারণ সত্যি নাসার একটি ট্যাঙ্ক অনেক বছর আগে কোথায় হারিয়ে গিয়েছিল। তখন লোকটি তাকে নিজের ঠিকানা দেয় এবং যত দ্রুত সম্ভব ট্যাঙ্কটি এখান থেকে নিয়ে যেতে বলে। 27 ঘন্টা পর মার্টিস সেই জায়গায় পৌঁছায় যেখান থেকে লোকটি তাকে ফোন করেছিল। মার্টিসের তদন্তে সাহায্য করার জন্য সেখানে আসে মেজর রবার্ট এবং তার সহকারী রোমানো। তদন্ত শুরু করার আগে তারা সবাই একটি বিশেষ ধরনের সুরক্ষা স্যুট পরে নেয়। এরপর তারা যখন সামনের দিকে এগিয়ে যায় তখন তারা বুঝতে পারে এটি একটি খুব ছোট গ্রাম, যেখানে মাত্র কয়েকটি বাড়ি ছিল, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না। পুরো গ্রাম একেবারে জনশূন্য ও নিস্তব্ধ হয়ে পড়েছিল। হঠাৎ তারা দেখতে পায় সেই নাসার ট্যাঙ্ক, যেটিকে খুঁজতে তারা এখানে এসেছে। ট্যাঙ্কটির অবস্থা দেখে মার্টিস বুঝতে পারে যে কেউ এটিকে সাজিয়ে গুছিয়ে এখানে রেখে গেছে। এরপর মার্টিস যখন ট্যাঙ্কটি ভালো করে পরীক্ষা করে তখন সে একটি ছোট ফাটল দেখতে পায়। সে কাছে গিয়ে ভেতরে কি আছে তা দেখার চেষ্টা করে। তখন ট্যাঙ্কের ভেতর দিক থেকে ছোট ছোট পরজীবী দেখতে পায়। হঠাৎ সেই পরজীবীগুলোর একটি মার্টিসের মুখে থুতু ছুঁড়ে দেয়। এতে সে খুব ভয় পেয়ে যায়, কারণ এক মুহূর্তের জন্য সে ভুলে গিয়েছিল যে তার গায়ে সুরক্ষা স্যুট আছে। কিন্তু দুর্ঘটনাবশত সেই পরজীবীটি মার্টিসের জুতার ভেতরে গিয়ে আটকে যায়। এরপর রোমানো তাদের সবাইকে কিছু দেখানোর জন্য উপরে ডাক দেয়। উপরে গিয়ে তারা মানুষের মৃতদেহ দেখতে পায়। সেগুলো দেখে মনে হচ্ছিল ভেতর থেকে বোম ব্লাস্ট হয়ে পুরো ফেটে গিয়েছে। গ্রামের যত বাড়ি ছিল প্রায় প্রতিটি বাড়ির ছাদে 2-3টি করে লাশ পড়েছিল। লাশগুলোর হাড় বেরিয়ে গিয়েছিল, শরীর একেবারে শুকিয়ে গিয়েছিল। দেখে বোঝার উপায় ছিল না যে তাদের সঙ্গে ঠিক কি ঘটেছিল। তবে মার্টিসের মনে সন্দেহ হয়, যা কিছু হয়েছে সবকিছুর পেছনে ওই ট্যাঙ্কটিরই হাত রয়েছে। তাই সে ট্যাঙ্কের উপরে থাকা ফাঙ্গাসের একটি নমুনা সংগ্রহ করে। তারপর সেটিকে পরীক্ষা করার একটি কন্টেনারে সিল করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু মার্টিসের জুতায় যে ফাঙ্গাস লেগেছিল সেটি ধীরে ধীরে জুতা ভেদ করে শরীরের ভিতরে প্রবেশ করতে শুরু করে। কিন্তু এখন পর্যন্ত মার্টিস কিছুই টের পায়নি। যখন সে গাড়ির দিকে যাচ্ছিল তখন তার খুব গরম লাগতে শুরু করে। হঠাৎ তার মুখ থেকে কিছু তরল পদার্থ বের হয়ে আসে। তখনই সে বুঝতে পারে যে ওই ফাঙ্গাসের কারণে সে সংক্রমিত হয়ে গেছে। ততক্ষণে সেই ভয়ঙ্কর ফাঙ্গাস তার ব্রেন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফিরেছিল। সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রবার্ট আর রোমানো বুঝতে পেরে গিয়েছিল যে মার্টিস ইফেক্টেড হয়ে গিয়েছে। তাই রোমানো তাকে আটকানোর চেষ্টা করে। মার্টিস রোমানোর উপরে গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করলে রবার্ট এসে তাকে বাঁচিয়ে ফেলে। তখন মার্টিসের হাতে বন্দুক চলে আসলে সে রোমানোকে গুলি করার চেষ্টা করে। তবে মার্টিস নিজের উপর নিয়ন্ত্রণ রেখে কোনো ক্রমে নিজের উপরে গুলি করে দেয়, কারণ সে জানতো তারও শেষ পর্যন্ত সেই একই পরিণতি হবে যা এই গ্রামের মানুষের সাথে হয়েছিল। কিছু সময় পর সেখানে মিলিটারি টিম এসে পৌঁছায়। তারা সেই ফাঙ্গাসটিকে একটি ট্যাঙ্কের মধ্যে সিল করে। এরপর তারা সেখান থেকে যাওয়ার পূর্বে বোমা মেরে উড়িয়ে দেয়। এরপর সেই ফাঙ্গাস নিয়ে তারা একটি মাইনের ভেতরে যায়, যা ছিল আমেরিকার একটি ডিফেন্স সিকিউরিটি ফ্যাসিলিটি। ভেতরে নিয়ে যাওয়ার পর তারা সেই স্যাম্পলটিকে একটি গোপন স্টোরেজে লক করে রাখে। ধীরে ধীরে সময় কেটে যেতে থাকে। পরে সরকার এই জায়গাটিকে বিক্রি করে দেয়। জায়গাটি বিক্রি হয়ে যাওয়ার পর এখানে একটি বড় গোদামঘর মানে ওয়্যারহাউস তৈরি করা হয়। এই ঘটনাগুলো মানুষ এখন প্রায় ভুলে গিয়েছিল। পুরো 18 বছর পর গল্পটি বর্তমান সময়ে চলে আসে। এখানে আমরা ট্রেভেস নামের একজন ছেলেকে দেখতে পাই যে এই ওয়্যারহাউসের সিকিউরিটির কাজ করে। কিন্তু আজ যখন সে কাজে আসে তখন তার বস গ্রিফিন তার সাথে প্রচুর রাগারাগি করে। গ্রিফিন তাকে বলে যে ইদানিং সে রাতে ঠিকমতো কাজ করছে না, বরং ডিউটির সময় ঘুমিয়ে পড়ে। সে রেগে গিয়ে আরো অনেক কথা বলে, কিন্তু ট্রেভেস সেগুলো তেমন কোনো গুরুত্ব দেয় না। এখানে আমরা নমি নামের এক ছেলেকে দেখি যে কিনা নিচের ইউনিটে কাজ করে। কিছুক্ষণ পরে স্টোরেজে মেরি নামের এক মহিলা আসে। সে ট্রেভেসকে বলে আজ তার বিবাহ বার্ষিকী, তাই সে নিজের স্টোরেজ চেক করতে এসেছে। ট্রেভেস যখন তাকে লিফট দিয়ে নিচে পাঠিয়ে দেয় ঠিক তখনই সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দটা অনেকটা বিপ বিপ সাউন্ডের মতো ছিল। এই শব্দ শুনে ট্রেভেসের একটু অস্থির লাগে, কিন্তু সে এটাকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায়। ওদিকে মেরি যখন নিজের স্টোরেজে যায় তখন সে তার স্বামীর একটি ছবি বের করে। অনেক আগেই তার স্বামী মারা গিয়েছে আর সে তাকে খুব মিস করছিল। স্বামীর কথা মনে করে সে নিজের কাছে লুকিয়ে রাখা একটি বন্দুক বের করে। আসলে সে নিজেকে শেষ করে দিয়ে তার স্বামীর কাছে যেতে চাইছিল। সে সত্যি নিজেকে গুলি করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই
সেই মুহূর্তে তার মন বদলে যায়। সে ভাবতে থাকে মরার আগে অন্তত একটু বিশ্রাম নেওয়া যাক। তাই সে সেখানে একটি বিছানা পেতে শুয়ে পড়ে। এদিকে ট্রেভেস এখনো সেই অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল, তাই সে নমিকে ডেকে আনে এবং তাকে সেই শব্দের কথা বলে। কিন্তু নমি যখন সেখানে আসে তখন সে কোনো শব্দই শুনতে পায় না। ঠিক তখনই নমির ফোনে তার বয়ফ্রেন্ড কল করে। তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল যে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, তাই নমি তার উপর বেশি রেগে গিয়েছিল। কল কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই নমি সেই অদ্ভুত শব্দটা শুনতে পায়। যখন তারা দুজনেই মন দিয়ে শব্দের উৎস খুঁজতে শুরু করে তখন তারা বুঝতে পারে শব্দটা একটি দেওয়ালের পেছন থেকে আসছে। শব্দটা বারবার আসছিল, তাই নমি বলে তাদের একবার দেখা উচিত ভেতরে কি আছে, কারণ এটা তাদের দায়িত্ব, আর ভেতরে যে কোনো কিছু থাকতে পারে। নমি পরামর্শ দেয় যে তারা দেওয়ালটা ভেঙে ফেলবে ভেতরে কি আছে দেখার জন্য, কিন্তু ট্রেভেস এ ব্যাপারে রাজি হচ্ছিল না। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা রবার্টকে দেখতে পাই। রাতে তার ইউনিট থেকে তার কাছে একটি কল আসে। তখনই সে ঠিকমতো কথা বলতে পারছিল না, কারণ তার স্ত্রী পাশেই ছিল, আর এ ধরনের মিশনগুলো খুব সিক্রেট রাখা হয়। এরপর সে উঠে অন্য একটি রুমে গিয়ে তার লকার থেকে নিজের পার্সোনাল ফোন বের করে। এই ফোন দিয়ে সে সেই ইউনিটকে কল করে, সেখান থেকে আগে তাকে কল করা হয়েছিল। তাকে এবিগেল নামে একজন মহিলা কল করেছিল, যে আমেরিকার ডিফেন্স এজেন্সিতে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। সে রবার্টকে জানায় যে আজ থেকে 18 বছর আগে তার টিম যে ফাঙ্গাসের স্যাম্পলটি মাইনের ভেতর লক করে রেখেছিল, সেই লকারে কিছু অদ্ভুত নড়াচড়া ধরা পড়েছে। জরুরি অ্যালার্টের মাধ্যমে তারা এটা জানতে পেরেছে। এটা শুনে রবার্ট বলে সম্ভবত তাপমাত্রা পরিবর্তনের কারণে এমন হচ্ছে। সে বলে তার সেখানে পৌঁছাতে মাত্র 90 মিনিট লাগবে। সে সেখানে গিয়ে সবকিছু চেক করে ঠিক করে দিবে। রবার্ট আরো বলে যে আপাতত বিষয়টা গোপন রাখাই ভালো এবং এই ব্যাপারটা যেন তাদের ইনচার্জকেও না জানানো হয়, তা না হলে বড় ঝামেলা হতে পারে। সে বলে 18 বছর আগে সে নিজে এই প্রজেক্টে কাজ করেছিল, তাই সে জানে কিভাবে এই ফাঙ্গাস নিয়ন্ত্রণ করতে হয়। যদি অন্য কোনো টিম সেখানে যায় তাহলে তারা বিপদে পড়তে পারে। এই কাজটা তাকেই করতে হবে। অ্যাবিগেল তার কথা রাজি হয়, কারণ সে রবার্টের ফাইল চেক করেছে। সে জানতো রবার্ট এই ফাঙ্গাস সম্পর্কে অনেক কিছু জানে এবং সে আসলে ঠিক কথাই বলেছে। এদিকে ট্রেভেস আর নমি মিলে অবশেষে দেওয়ালটা ভেঙে ফেলেছিল। ভেতরের দিকে ঢুকে তারা অনেক পুরনো মেশিন দেখতে পায়, যেগুলো লুকিয়ে রাখা হয়েছিল। এখানে তারা বুঝতে পারে যে এই জায়গাটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং আসলে এটি একটি বাংকার। একটি ম্যাপের মধ্যে বাংকারে বিভিন্ন রাস্তার দিক নির্দেশনা দেওয়া ছিল। রাস্তাগুলো সম্পর্কে জানার পর তারা সামনে এগিয়ে যায়। যখন তারা ভেতরে একটি বিশাল ঘরের মতো জায়গা দেখতে পাই, যেটা অনেকটা বড় গর্তের মতো ছিল। সেই ঘরের ভেতরে অনেক জিনিসপত্র রাখা ছিল। এসব জিনিসই ছিল মিলিটারি বাহিনীর, যারা 18 বছর আগে এখানে কাজ করেছিল। এখানে তারা একটি আন্ডারগ্রাউন্ড রাস্তা দেখতে পায়, যেটা অনেক ফুট গভীর ছিল, আর সেই অদ্ভুত শব্দটাও সেই রাস্তার ভেতর থেকে আসছিল। তাই ট্র্যাভেস আর নমি একসাথে নিচের দিকে নামতে শুরু করে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের মাইককে দেখানো হয়, যে ছিল নমির বয়ফ্রেন্ড। তার হাতে একটি বন্দুক ছিল এবং কোনো কারণে সে খুব রেগেছিল। সে বারবার নমিকে ফোন করছিল, কিন্তু নমি তার কল ধরছিল না। তখন সে নমিকে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে বলে যে তার বিড়ালটিকে গুলি করে মেরে ফেলেছে। ঠিক সেই সময় তার গাড়ির দিকে থেকে একটি শব্দ আসতে শুরু করে। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ ধাক্কা মারছে। ডিকিটা ধাক্কা মারছে। নমির মৃত বিড়ালটি ডিকির ভিতরে রেখেছিল মাইক। গাড়ির এই ডিকিটা খুলে বুঝতে পারে যে তার বিড়ালটি এখনো জীবিত আছে। তখন সে খুব বেশি খুশি হয়ে যায়, কিন্তু পরে সে দেখতে পায় বিড়ালটি খুব ভয়ঙ্করভাবে বিকৃত হয়ে গেছে। বিড়ালটি দৌড়ে একটি অ্যান্টেনার উপর উঠে যায়। কি হয়েছে মাইক বুঝে ওঠার আগেই বিড়ালটি সেখানে নিজের জীবন শেষ করে দেয়। মাইক তখনও কিছু বুঝতে পারছিল না যে আসলে কি ঘটেছে। ঠিক তখনই হঠাৎ বিড়ালটির দেহ বিস্ফোরিত হয়ে যায় এবং সেই রক্ত ছিটকে এসে মাইকের মুখে পড়ে। সেই জায়গায় জঙ্গলে কিছু হরিণও দাঁড়িয়েছিল। বিড়ালের রক্ত তাদের গায়েও পড়ে, ফলে তারাও সংক্রমিত হয়ে যায়। এদিকে ট্রেভেস আর নমি নিচে নেমে একটু সামনে এগোতেই একটি বড় লকার দেখতে পায়। অনেক কষ্ট করে তারা সেই লকারটি খুলতে সক্ষম হয়। ভেতরে ঢুকে তারা একটি বড় ঘর দেখতে পায়। এই ঘরের ভেতরে আরো একটি বড় লকার ছিল, কিন্তু এই লকারটি খোলা খুব কঠিন ছিল, কারণ এটি খুলতে বিশেষ এক্সেসের প্রয়োজন। ঠিক তখনই তাদের নজর পড়ে কয়েকটি ইঁদুরের উপর, যেগুলো একে অপরের সাথে লেগেছিল। ইঁদুরগুলোর গায়ে সেই রহস্যময় ফাঙ্গাস লেগে আছে। তবে তখনও ট্রেভেস আর নমি জানতো না যে এই ফাঙ্গাস কতটা ভয়ঙ্কর। যদি তারা জানতো তাহলে তারা কখনোই এর কাছে যেত না। এরপর নমি যখন লকারের ভেতরে তাকায় তখন চারিদিকে ফাঙ্গাস ছড়িয়ে থাকতে দেখে। এই দৃশ্য দেখে ট্রেভেস খুব ভয় পেয়ে যায়। তাই সে নমিকে বলে দ্রুত এখান থেকে বের হয়ে যেতে। তারা দ্রুত বাইরে বেরিয়ে এসে আবার লকারটি বন্ধ করে দেয়। এদিকে দেখা যায় মাইক পুরোপুরি ফাঙ্গাসে সংক্রমিত হয়ে গেছে। তার মুখ থেকে অদ্ভুত ধরনের পদার্থ বের হচ্ছিল। সে বন্দুক নিয়ে নমি মারার উদ্দেশ্যে ভেতরে ঢুকতে শুরু করে। ঠিক তখনই সেখানে সেই সংক্রমিত হরিণটিও চলে আসে এবং মাইক আর হরিণ দুজনে একসাথে ভিতরে ঢুকে যায়। এরপর আমাদের রবার্টকে দেখানো হয়, সে একটি বিমানে বসে পুরো ভিডিওগুলো দেখছিল। ঠিক সেই সময় এবিগেল তাকে কিছু তথ্য দেওয়ার জন্য ফোন করে, কিন্তু তার ইনচার্জ ওয়েলসি সবকিছু জেনে গিয়েছিল। সে রবার্টকে বলে যে চিন্তার কোনো কিছু নেই, কারণ সে 20 বছর আগে সেই জায়গাটি সিল করে দিয়েছিল এবং
পরে সেটি বিক্রিও করে দিয়েছে। সে বলে টাকা নিয়ে রিপোর্ট দেওয়ার অনুমতি তার কাছে আছে, কিন্তু এইসব ঝামেলায় জড়াতে সে আর আগ্রহী নয়। এবিকেল তার ইনচার্জের এইসব কথা শুনে ফেলে। তখন সে বুঝতে পারে তার ইনচার্জের এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাই সে রবার্টকে সাহায্য করার জন্য নিজের পার্সোনাল ফোন থেকে তাকে কল করে। সে রবার্টকে জানায় যে সে ফাঙ্গাস নিয়ে লেখা তার গবেষণাপত্রগুলো পড়েছে। এরপর রবার্ট তাকে রোমানোকে ফোন করতে বলে। সার্ভারের সমস্যা হওয়ার কারণে রবার্ট নিজে কল করতে পারছিল না। সে এবিকেলকে এটাও বলে যে রোমানোকে কল করা খুব জরুরি, কারণ তার কাছে এমন কিছু জিনিস আছে যার সাহায্যে সে সবকিছু ঠিক করতে পারবে। এদিকে আবার নমিকেও দেখানো হয়। সে সেই সংক্রমিত হরিণটিকে দেখতে পায় যেটি স্টোরেজের ভেতরে ঢুকে পড়েছিল। তাদের সামনে দিয়ে হরিণটি লিফটে ঢুকে যায় এবং লিফটের দরজা বন্ধ করে দেয়। এরপর দৃশ্য আবার বদলে যায় এবং কয়েক ঘন্টা আগের ঘটনা দেখানো হয়। তাপমাত্রা পরিবর্তনের কারণে সেই ফাঙ্গাসটি ধীরে ধীরে ছড়াতে শুরু করেছিল। প্রথমে এটি একটি তেলাপোকাকে সংক্রমিত করে, তারপর সেই তেলাপোকা থেকে একটি ইঁদুর। যখন তেলাপোকাটি সিল করা জায়গা থেকে বেরিয়ে আসে তখন সেটি মাইকের গাড়ি নিচে চলে যায়। এর ফলে মাইকের গাড়ির টায়ার সংক্রমিত হয়ে যায়। এইভাবে তার ডিকিতে বন্ধ থাকা মৃত বিড়ালটিও সংক্রমিত হয়ে পড়ে। যাই হোক, তারা দুজন দ্রুত উপরের দিকে দৌড়ে যায় এটা দেখার জন্য যে সেই হরিণটি আসলে কি করতে চাইছে, কিন্তু তাদের আগে হরিণটি উপরে পৌঁছে যায় এবং অফিসের দিকে যেতে থাকে। হঠাৎ সে তাদের দেখে ফেলে এবং তাদের দিকে দৌড়ে আসে। ঠিক সেই মুহূর্তে হরিণটি বিস্ফোরিত হয়ে মারা যায়। একই সময়ে সেখানে মাইকও এসে যায়। সে পুরোপুরি সংক্রমিত হয়ে গিয়েছে। সে নমিকে বলতে থাকে, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তুমি আমার জীবন নরক বানিয়ে দিয়েছো। সংক্রমিত হওয়ার কারণে সে ঠিকভাবে কথাও বলতে পারছিল না। এরপর সে বন্দুক বের করে নমির দিকে তাক করে। ভাগ্য ভালো সে নেশাগ্রস্ত ছিল, তাই সে ঠিক মতো নিশানা করতে পারেনি। গুলির শব্দ শুনে মেরি জেগে ওঠে। সে বিরক্ত হয়ে বলে, এরা একটা বৃদ্ধ মহিলাকেও শান্তিতে ঘুমোতে দেয় না। এদিকে নমি আর ট্রেভেস প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে একটি ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। এরপর দৃশ্য চলে যায় এয়ারপোর্টে, যেখানে রবার্টকে দেখা যায়। তাকে নিয়ে রোমানো এসেছিল। ঠিক তখনই রবার্টের কাছে এবিকেলের ফোন আসে। সে জানায় যে স্টোরেজের ভেতরে কিছু সাধারণ মানুষ আটকে পড়েছে এবং তারা সাহায্যের জন্য ফোন করেছিল। এবিকেল কলটি লাইনে রাখে এবং রবার্ট তাদের সঙ্গে কথা বলে। ওরা আর কেউ নয়, নমি আর ট্রেভেস, যারা কোনোভাবে নম্বর বের করে এজেন্সিতে ফোন করেছিল। রবার্ট তাদের আশ্বস্ত করে বলে যে সবকিছু ঠিক করে দিবে। নমি তাদের বিস্তারিত বলে আসলে ভেতরে কি কি ঘটেছিল। রবার্ট পরিস্থিতি বুঝতে পারে এবং তাদেরকে কোনোভাবে 40 মিনিট সময় দিতে বলে। তার সেখানে পৌঁছাতে মাত্র 40 মিনিট সময় লাগবে। সে জানে কিভাবে এই সমস্যা ঠিক করতে হবে। এদিকে নমি আর ট্রেভেস নিজেদেরকে সেই ঘরের ভিতরে লক করে রেখেছিল, কারণ বাইরে মাইক তাদের অপেক্ষায় ছিল। তার কারণে তারা বাইরে বের হতেও পারছিল না। ঠিক তখনই তারা গাড়ির শব্দ শুনতে পায়। পরে তারা জানতে পারে সেটি গ্রিফিন, যে তার বন্ধুদের নিয়ে সেখানে এসেছে। গ্রিফিন আসলে স্টোরেজে রাখা জিনিসপত্র লুট করতে এসেছিল, কিন্তু ভেতরে ঢুকে সেই হরিণটিকে মৃত অবস্থায় দেখতে পায়। তারপর সেই বন্ধুদের নিয়ে এমন একটি ঘরে যায় যেখানে অনেক এলইডি টিভি রাখা ছিল। তারা সেগুলো চুরি করতে শুরু করে। এরপর আবার রবার্টকে দেখানো হয় যে রোমানোর সঙ্গে বাড়িতে যায়। রোমানো তার ঘরে লুকিয়ে রাখা একটি জিনিস বের করে রবার্টকে দেয়। সেই জিনিসটা কি সেটা গল্পের পরের অংশে জানা যাবে। রোমানো তাকে বলে সে যেন সবকিছু ঠিক করে দেয় এবং সেই দুটি ছেলে মেয়েকে বাঁচায়। এদিকে কিছুক্ষণ পরে মাইক সেখান থেকে চলে গেলে নমি আর ট্রেভেস ধীরে ধীরে ঘর থেকে বের হয়। অন্যদিকে গ্রিফিন ও তার বন্ধুরা চুরি করছিল। ঠিক তখনই হঠাৎ মাইক সেখানে এসে তাদের উপর বমি করে দেয়। এর ফলে তারা সবাই সংক্রমিত হয়ে যায়। এরপর মাইক শাটার নামিয়ে দেয়। একটু পর সে ট্রেভেসের আর নমিকে দেখতে পায় তাদের পেছনে দৌড়াতে শুরু করে। তারা দুজনই প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু ঠিক তখনই কেউ মাইককে গুলি করে ফেলে, আর সে ছিল ম্যারি। কিছুক্ষণ পর মাইক বিস্ফোরিত হয়ে যায়। ট্রেভিস মেরিকে সেখান থেকে বের করে দিতে চায়। সে বলে সব ঠিক আছে, আপনি চলে যান। সে ম্যারিকে এই বিপদের মধ্যে জড়াতে চায়নি, তাই তার কাছ থেকে বন্দুক নিয়ে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। কিন্তু ভুল করে ট্রেভিস তার বস গ্রিফিন নিয়ে সামনে পড়ে যায়। তার হাতে বন্দুক দেখে গ্রিফিন জিজ্ঞেস করে আমার বন্ধুরা কোথায়। ঠিক তখন ভেতর থেকে তার বন্ধুরা শাটার পেটাতে শুরু করে। গ্রিফিন ট্রেভিসকে বলে দরজা খুলে দাও, কিন্তু ট্রেভিস জানতো দরজা খুললে কি হতে পারে, তাই সে কোনোভাবে দরজা খুলতে চায়নি, বরং তালাটা আরো শক্ত করে বন্ধ করে দেয়। ঠিক তখনই নমি এসে গ্রিফিনের উপর নাইট্রোজেন সিলিন্ডার দিয়ে স্প্রে করে। এরপরে তারা সেখান থেকে পালানোর সুযোগ পায়। তারা বাইরে বেরিয়ে আসতে সামনে রবার্ট এসে পৌঁছে যায়। নমি আর ট্রেভিস রবার্টকে বলে যে ভেতরে প্রায় সবাই সংক্রমিত হয়ে গেছে। তখন রবার্ট বলে এখন তো তোমরা বুঝতেই পারছো ফাঙ্গাসটি আসলে কতটা ভয়ঙ্কর। এটা বাইরে ছড়িয়ে পড়ার আগে সবকিছু ধ্বংস করে দিতে হবে। আসলে সে রোমানোর কাছ থেকে একটি বোমা নিয়ে এসেছে। তার পরিকল্পনা ছিল পুরো জায়গাটি ধ্বংস করে দেওয়া। সে নমি আর ট্রেভিসকে বলে এই বোমাটি সেই লকারে নিয়ে যেতে, সেখান থেকে ফাঙ্গাস ছড়াচ্ছে। বলে যদি তোমরা আমাকে সাহায্য না করো তাহলে কি হতে পারে তা তোমরা ভালো করেই জানো। তাই তাদের বোমা নিয়ে ভিতরে গিয়ে সেটি অ্যাক্টিভেট করতে হবে। রবার্ট বাইরে থাকবে এবং যারা বের হওয়ার চেষ্টা করবে তাদের সে আটকাবে। দুনিয়াকে বাঁচানোর সুযোগ তাদের হাতে এসে, তাই তারা রাজি হয়ে যায়।
যায়। এদিকে গ্রিফিন তার বন্ধুদের বলে আমার কাছে চাবি নাই, কিন্তু তখন ভেতর থেকে তার বন্ধুরা চাবিটা বাইরে ছুড়ে দেয়। যখন সে শাটার খুলে তখন দেখে সবাই ইতোমধ্যে সংক্রমিত হয়ে গেছে। গ্রিফিন বন্দুক তাক করে তাদের বাইরে নিয়ে যেতে থাকে। অন্যদিকে নোমি আর ট্রেভেস বোমা নিয়ে নিচের ফ্লোরে যায় সেই লকারের কাছে যেখানে ফাঙ্কাস ছিল, কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারে রবার্ট ইতোমধ্যে বোমাটি সক্রিয় করে দিয়েছে। তাই তারা প্রাণপণ চেষ্টা করে সেখান থেকে বেরিয়ে আসার জন্য। তাদের হাতে মাত্র 6 মিনিট সময় ছিল। বাইরে রবার্ট ইচ্ছা করে সব গাড়ি ট্রাক পাংচার করে দিয়েছে যাতে কোনো সংক্রমিত মানুষ সেখান থেকে পালাতে না। গ্রিফিন যখন তার সঙ্গীদের নিয়ে বাইরে আসে তখন গেটের কাছে রবার্ট তাদের গুলি করে মেরে ফেলে। গ্রিফিন পালানোর চেষ্টা করলেও সেও মারা যায়। এদিকে ট্রেভেস এবং নোমি দ্রুত বাইরে এসে রবার্টকে নিয়ে গাড়িতে ওঠে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। তারপরে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে, চারিপাশে মাটি কেঁপে ওঠে। এই বিস্ফোরণে যতদূর পর্যন্ত ফাঙ্গাস ছড়িয়েছিল পুরো এলাকা ধসে পড়ে। তারা সবাই গাড়িতে করে অনেক দূর চলে গিয়েছে, তাই তারা বেঁচে যায়। পরে যখন এই খবরটি সবাই জানতে পারে তখন সবাই রবার্টকে ধন্যবাদ জানায়, কারণ তার জন্যই অসংখ্য মানুষের জীবন বেঁচে গিয়েছে। শেষে ট্রেভেস এবং নোমি একসাথে দেখে সিনেমাটি শেষ করত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবে।